নমস্কার। আজকে আপনাদের শোনাতে চলেছি শোভন সোমের লেখা থ্রিলার বিলয়বিন্দু। রঘুকুলপতি বসুরায় চৌধুরী হালের উঠতি বাঙালি ব্যবসায়ী। বংশানুক্রমে তিনি আভিজাত্যের উত্তরাধিকারী পেয়েছিলেন তদুপযোগী জমাত একটা নাম। কিন্তু তার বাবার আমলে বৃত্তের তলানিটুকু অবশেষ ছিল না। রঘুকুলপতি করিতকর্মা মানুষ। নিজের উদ্যমেই তিনি ব্যবসার মজবুত ভিত গড়ে তুলেছেন। তার ব্যবসার ওঠানামা নিয়ে শেয়ার মার্কেট আলোড়িত হয়। ঠান্ডা ঘরে বসে তার সাম্রাজ্য সামলান ম্যানেজমেন্ট ডিগ্রিধারী ঝকঝকে এক্সিকিউটিভ ভরা। রিয়েল এস্টেট বা ঘর বাড়ির ব্যবসা ছোট ব্যবসা হতে ওর রুচি নেই। কিন্তু বাল্যবন্ধু চিত্রপ্রকাশকে দেনার দায় থেকে বাঁচাবার জন্য দক্ষিণ পার্ক স্ট্রিট অঞ্চলে তিনি চিত্রপ্রকাশের ৮ বিঘে জমির ওপর সেকেলে তেতলা বাড়িটা বেশ দাম দিয়ে কিনে ফেলেছিলেন। এককালে এই অঞ্চলটা দিব্যি নিরিবিলি ছিল, আর সম্ভবত এই বাড়িটাই এখানকার সবচেয়ে উঁচু বাড়ি ছিল। ইদানিং রিয়েল এস্টেটের হিড়িকে চারিদিকে জিরাফের মতো গলা তোলা উঁচু উঁচু বাড়ির সারি এই বাড়িটাকে ঘিরে ফেলেছে। রঘুকুলপতির ঠাকুরদার বাবা যখন আমহা স্ট্রিটে চক মিলান বাড়িটা তুলেছিলেন, তখন এই অঞ্চলটা ছিল দেশি আভিজাত্যের শাকিন মোকাম। রামমোহন বিদ্যাসাগর থেকে সেদিনও এই জঙ্গলেই ছিলেন জগদীশ বোস, প্রফুল্লচন্দ্র রায় আর কত বড় বড় মাপের মানুষ। কিন্তু হালে আভিজাত্য ঠিকানা বদলে উত্তর দিক থেকে দক্ষিণ মার্গী হয়েছে। ঠিকানাটাও আভিজাত্যের একটা লক্ষণ, যা ঠিক জায়গায় না থাকলে অনেক কিছু এসে যায়। বন্ধুকে বাঁচাতে গিয়ে এই বাড়িটা কেনার পর রঘুকুলপতির মাথায় ঠিকানাটা পাল্টাবার চিন্তা হঠাৎ চাড়া দিয়ে ওঠে। কিন্তু মানুষ যা চায় সবসময় তক্ষুনি তা হয় না। চিত্রপ্রকাশদের বাড়িটা একেবারে খালি ছিল। এক থুতথুরে বুড়ো যার বয়সের গাছ পাথর নেই। সাত খুলে ওর কেউ আছে কি না তাও জানা নেই। এখানে একজন ভাড়াটে ওই বাড়িটার তেতলার পেছনের কোণের ফ্ল্যাটটাতে পাঁজর বেরোন বাড়ির ফাটলে গজানো জেদি অশ্বত্থ গাছের মতো শেকড় ঘিরে বসেছিলেন। কন্ট্রাক্টর বা প্রমোটারের হাতে রঘুকুলপতি বাড়ি তোলার ভার দেননি, দিয়েছেন নামজাদা আর্কিটেক্টের হাতে। কিন্তু আর্কিটেক্টের সাধ্য কি ওই ৬০-৭০ বছর ধরে এক পয়সা ভাড়া না বাড়িয়ে ২৫ না ৩০ টাকা ভাড়ায় একটা গ্যাট হয়ে বসে থাকা ভাড়াটে তুলে আবেদন নিবেদন করে টাকা টোপ ফেলে অন্য একটা ফ্ল্যাট দেবার করারেও এই বুড়োকে টলানো গেল না। রঘুকুলপতি এমন একটা সামান্য ব্যাপারের জন্য কোনো ধূরঝামেলায় যেতে চান না। ও সামান্য আঙুলের টুকসিতেই বুড়ো তাকে তোলা যায়। ওর মুখ থেকে কথা খসতে না খসতে কাজ হাসিল করতে পারলে ও অনেকে ধন্য হয়। ওরা বলেছে যে রঘুকুলপতি বললেই ওরা এখনই বুড়োটাকে ছুটি ধরে ঘর ছাড়া করবে। রঘুকুলপতি ভেবেই পেলেন না যে চাল চুলোহীন একটা ভাড়াটে, যেখানে ঠিকমতো ভাড়াটাও দিতে পারে না, সে কেন টাকা টোপ খায় না, নতুন ফ্ল্যাট বিনি পয়সা দিলেও যেতে চায় না, অথচ এই ঝরঝরে ভুতুরে বাড়িতেই মরতে চায়। একদিন গরমের বিকেলে রঘুকুলপতি বালিগঞ্জ থেকে লান্সডাউন রোড হয়ে ফিরছিলেন। অনেকদিন বাদে সেদিনও হঠাৎ সেকালের মতো দক্ষিণের হাওয়া হঠাৎ বইল। রাস্তার দুপাশের ফুলন্ত জারুল গাছগুলো হঠাৎ চঞ্চল হয়ে উঠল। রঘুকুলপতির মনটাও হঠাৎ চনমন করতে লাগলো। তিনি ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বললেন। মালিককে আচমকা আসতে দেখে হাতের খৈনি ফেলে দারোয়ান হন্তদন্ত হয়ে ছুটে এলো। ড্রাইভার নেমে গাড়ির দরজা খুলতে রঘুকুলপতি গাড়ি বারান্দার মুখোমুখি সিঁড়িতে পা দিলেন। গোটা বাড়িটাই জড়া ধরেছে। সিঁড়িতে কোশমিনকালেও ঝাঁট পড়ে না। সেকেলে শৌখিন বাড়ি গাড়ি বারান্দায় পঙ্খের বাহারি নকশা ঝুলে পুরো চাদরে একেবারে গায়েব। চারপাশে বোটকা গন্ধ। পকেট থেকে রুমাল বার করে রঘুকুলপতি নাকে চাপা দিলেন। সিঁড়িতে আলো নেই। কাঠের রেলিং নড়বড় করছে। সাবেক বাড়ির এক একটা তলা একেলে বাড়ির দোতলা সমান উঁচু। তেতলা উঠতে ওর হাঁপ ধরল। রঘুকুলপতি কলিং বেল টিপেছিলেন, কিন্তু ঘন্টা বাজল না। ঘন্টা না বাজলেও দরজা খুলে বেরিয়ে এলেন এক থুতথুরে বুড়ো। নিদন্ত মুখে একগাল হেসে দু হাতে দুটো কপাল মেরে ধরে তিনি বললেন,
পায়ের শব্দে টের পেয়েছি যিনি আসছেন তিনি সামান্য লোক নন। কি সৌভাগ্য আমার! আসুন আসুন, আমি কালো শশী দস্তিদার। ওই বেল বাজবে না, বিল মেটাতে পারিনি, বিজলির লাইন কেটে দিয়েছে। হাঁপাতে হাঁপাতে বিরক্তির স্বরে রঘুকুলপতি বললেন, বসতে আসিনি, একটা কথা বলতে এসেছি। কালো শশী বললেন, একটা কেন, 100টা কথা বলবেন, কিন্তু আপনি হাঁপাচ্ছেন যে, একটু জিরিয়ে নিয়ে বলবেন। দাঁড়ান, একটা মোমবাতি জ্বালাই। দেরাজ হাতরে দেশলাই বার করে কালো শশী একটা মোমবাতি জ্বালালেন। একটা উটকো ভাড়াটের সঙ্গে বৃথা গল্প করতে রঘুকুলপতি আসেননি। ঘরে ঢুকে তিনি বললেন, দেখুন মিস্টার দস্তিদার, কালো শশী দস্তিদার। হ্যাঁ মিস্টার দস্তিদার, আপনি তো জানেনই যে এখানে আমি একটা বাড়ি তুলতে চাই। হ্যাঁ জানি, আপনার লোক আমার কাছে এসেছিল। আপনি আমাকে উঠে গেলে টাকা দেবেন, ফ্ল্যাট চাইলে ফ্ল্যাট দেবেন। আপনি সদাশয় ভদ্রলোক। আমি আর কদিনই বা বাঁচবো, বাড়িতে ঢের দিন আছি। এর প্রত্যেকটা ইট আমার হাড়ে মজ্জায় একেবারে গেঁথে গেছে। আমি এখানেই মরতে চাই। কটা দিনের জন্য আমাকে দয়া করে বেঘর করবেন না, দোহাই আপনার। রঘুকুলপতি আর কথা বাড়ালেন না। পরদিনও তিনি টালিগঞ্জ থেকে আশুতোষ মুখার্জি রোড ধরে ফিরছিলেন। সেদিনও বিকেলে তেমনি চনমনে হাওয়ায় বেগুনি জারুলের ছাওয়া ডালগুলো হঠাৎ চঞ্চল হয়ে উঠেছিল। আকাশের নীল শামিয়ানায় টুকরো টাকরা ভাসন্ত মেঘ অস্তরশ্মির জাদুতে আশ্চর্য রঙিন মায়া বিছিয়েছিল। ড্রাইভারকে তিনি গাড়ি ঘোরাতে বললেন। আগের দিনের মতো কালো শশী দরজায় দুটো কপাট দুহাতে খুলে একগাল নিদন্ত হাসি হেসে বললেন, আসুন আসুন, 2 মাসের ভাড়া জোগাড় করেছি, কালই গিয়ে দিয়ে আসতুম। বসুন, আপনি যখন এসেই গেছেন ভাড়াটা দিয়ে দিই। এহেন প্রস্তাবে বিরক্ত হলেও রঘুকুলপতি না হেসে পারলেন না। বললেন, আপনার রেট আমার বিলক্ষণ জানা, ছুঁচো মেরে আমি হাত গন্ধ করি না। বরং আমি আপনাকে বেশ কিছু টাকা দিচ্ছি, আপনি ফ্ল্যাটটা ছেড়ে দিন। মোমবাতির আলোতেও রঘুকুলপতি দেখতে পেলেন যে বৃদ্ধের মুখ কঠিন হয়ে উঠল। তিনি বললেন, দেখুন, আমি খেটে খাই, কারো দয়া দাক্ষিণে শেষ কটা দিন বাঁচতে চাই না। খেটে খান? হে বসেও কি করেন আপনি? ছবি আঁকি, ছবি বেচে খাই। ছবি আঁকেন, তাতে চলে? চলে যায়। আমি ভিয়েনা একাডেমিতে ছবি আঁকা শিখেছিলাম। তখন ইউরোপে ছবি আঁকা শিখতে যাওয়ার খুব হিড়িক ছিল, জানেন বোধহয়। হিটলারও ভিয়েনা একাডেমির ছাত্র ছিলেন। রঘুকুলপতি ব্যবসা বোঝেন, ছবি টবি বোঝেন না। মুখ্যমন্ত্রীর ডাকা অকশনে গিয়ে তাকেও বেশ কলাক টাকা দিয়ে একটা ছবি কিনতে হয়েছিল। ব্যবসায়ীদের এমনি করতেই হয়। ওই ছবিটার মাথা মুন্ডু তিনি বোঝেননি। তার ধারণায় ছবি বাউন্ডুলের আঁকে, ছবি এঁকে কিচ্ছু হয় না। রঘুকুলপতি তবু কৌতূহলী হলেন। বললেন, ইউরোপ থেকে আর কিছু শিখে এলেন না? ছবি আঁকা শিখতে গিয়েছিলেন? হ্যাঁ, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ এইসব শিখেছি। মডার্ন আর্টের হাওয়া যতই উঠুক, লোকে এখনও তেমনই ছবি চায় যা কিনা দেখে বোঝা যায়। আঁকাবেন নাকি আপনার পোর্ট্রেট? ছবি আঁকিয়ে টাকা দেবেন, সেটা দয়া দেখানো হবে না। রঘুকুলপতি ঈষৎ প্রলুব্ধ হলেন। এদিকে দিয়ে বাবা মা ঠাকুমা ঠাকুরদার ছবি আঁকিয়ে নিলে মন্দ হয় না। চাই কি তার স্ত্রী কাঞ্চন কুন্তলার ছবিও আঁকিয়ে নেওয়া যেতে পারে। তিনি কিছু বলবার আগেই কালো শশী বললেন, পাশের ঘরেই ছবি আঁকি, আসুন দেখবেন, এখন একটা ছবি আঁকছি। মোমবাতি হাতে নিয়ে কালো শশী পাশের ঘরের দিকে এগোতে মন্ত্রচালিতের মতো রঘুকুলপতি তাকে অনুসরণ করলেন। সারা ঘর ঝুড়ে ডাই করা ওল্টানো ক্যানভাস, এটা সেটা জিনিসপত্রের রাশ, ইজিলে কাপড় ঢাকা একটা ক্যানভাস। কাপড়টা তুলে ধরে কালো শশী বললেন, এখন এটাই আঁকছি। জায়গাটা চেনা চেনা ঠেকছে কি? পুরন ফটোগ্রাফ দেখে এঁকেছি। রঘুকুলপতি দেখলেন ক্যানভাসে আঁকা রয়েছে একটা হলের মধ্যে একটা মিটিংয়ের ছবি। হলের ভেতরটা একটু চেনা চেনা ঠেকলেও তিনি ঠিক চিনতে পারলেন না। কী করেই বা চিনবেন? সেই মাদান থিয়েটার কি আছে? ওটা এখন এলিট সিনেমা।
ভাবতে পারেন ওই হলে রবীন্দ্রনাথ বক্তৃতা দিয়েছেন, ওর নৃত্যনাট্য ওখানে হয়েছে। 1950-এও ওই হলে মহালয়ার সকালে রবীন্দ্রসঙ্গীতের আসর বসেছিল। রঘুকুলপতির মাথার চুল থেকে পা অবধি একটা অলৌকিক বিদ্যুৎ শিহরণ খেলে গেল। হঠাৎ তিনি দেখতে পেলেন যে তিনি মাদান থিয়েটারে ওপচানো ভিড়ের একজন হয়ে দাঁড়িয়ে আছেন। মঞ্চে হুলস্থুল এক ভদ্রলোক স্টাজ বাজিয়ে দলবল নিয়ে গান ধরেছেন, দেশ দেশ নন্দিত করি মন্দিত তব ভেরি। গানের গমকে সারা ঘর গম গম করছে। ঘর ভর্তি মানুষ নিস্তব্ধ হয়ে ওই গান শুনছে। গান শেষ হতেই আরে ওকে, ওই গাঢ় রঙের জোব্বা, গাঢ় রঙের টুপি পরা দেব প্রতিম যিনি উঠে দাঁড়ালেন, তিনি কে? তিনি রবীন্দ্রনাথ না? আরে এ কী করে হয়? কী করে রঘুকুলপতি সোমের উল্টো ধারায় অতগুলো বছর উজিয়ে এলেন? তিনি কি স্বপ্ন দেখছেন? রবীন্দ্রনাথ উঠে দাঁড়িয়ে অলৌকিক কণ্ঠে বললেন, আজ সরকারি দ্বন্দ্বনীতিতে আমাদের কণ্ঠ অবরুদ্ধ। দেশের মাটিতে দাঁড়িয়ে দেশের কথা বলবার অধিকারও দেশের কর্তারা আজ অপহরণ করেছেন। এই কর্তার ইচ্ছার কর্মে সভা শেষ হলে রঘুকুলপতি ভিড় ঠেলে রবীন্দ্রনাথের দিকে এগিয়ে গেলেন। পকেট থেকে ছোট্ট নোটবই আর কলম বার করে তিনি রবীন্দ্রনাথের সামনে অটোগ্রাফের জন্য মেলে ধরলেন। রবীন্দ্রনাথ সেই নোটবই আর কলম হাতে নিয়ে তার অনবদ্য শৈলীতে লিখলেন, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের পেছন পেছন তিনিও হল থেকে বেরিয়ে আসতেই দেখতে পেলেন যে তিনি ইজেলে রাখা ছবিটার সামনেই দাঁড়িয়ে আছেন। ঘরে মোমবাতি জ্বলছে আর তার পাশে দাঁড়িয়ে থাকা কালো শশীর মুখে মোমবাতির আলোর কাঁপুনিতে ভৌতিক কালো ছায়া খেলছে। রঘুকুলপতির হাতে ধরা নোটবই আর কলম আর নোটবইয়ের খোলা পাতায় রবীন্দ্রনাথের অটোগ্রাফ। একটু আগেই রবীন্দ্রনাথ ওই অটোগ্রাফ দিয়েছেন। অটোগ্রাফের নিচে লেখা 26শে শ্রাবণ 1324। গোটা ব্যাপারটা অলিক দর্শন বা হ্যালোসিনেশন হতে পারে। পিসি সরকারও তো গোটা ট্রেন ভ্যানিশ করে দেন, কিন্তু এই জলে অটোগ্রাফটা তো মেকি নয়। এটা কি করে হলো? কালো শশী তন্ত্রমন্ত্র করেন নাকি, যাকে বলে ব্ল্যাক ম্যাজিক? কালো শশী ওর বিমূঢ় অবস্থা দেখে হেসে বললেন, যা দেখছেন তাতে এক চিলতে জাদু নেই, সব সত্যি। There are more things in heaven and earth than are dreams of in your philosophy. কথাটা আমার নয়, শেক্সপিয়রের। এই মাত্র আপনি 1917-এর 11 আগস্টে দেয়া রবীন্দ্রনাথের স্পিচ শুনে এলেন। এভিডেন্স তো আপনার হাতেই রয়েছে। গোটা ব্যাপারটাই ভেলকিবাজি হলেও রঘুকুলপতি ধাঁধায় পড়লেন। রবীন্দ্রনাথের সইটাকে নিয়ে ওটা তো ধাঁধা নয়। তিনি রবীন্দ্রনাথের কাছে মানুষবাণী চন্দ্র, প্রশান্তিদেব ঘোষ, বীরেন্দ্রকৃষ্ণ দেববর্মা, সমুদ্রজয় ঘোষের সঙ্গে দেখা করলেন এবং ওরা প্রত্যেকে এক বাক্যে বললেন ওরা সত্যি, পূজনীয় গুরুদেবের স্বাক্ষর। একবার প্লেনে দীর্ঘ পথ যেতে যেতে কি একটা পত্রিকায় রঘুকুলপতি প্যারাসাইকোলজির কথা পড়েছিলেন। গোটা ব্যাপারটাই ওর বুজরুকি মনে হয়েছিল। দুধে ব্যবসায়ী রঘুকুলপতি জীবনে প্রথম সত্যিকার একটা সমস্যায় পড়লেন। জীবনে তিনি হাঁটতে শেখেননি। কোনো এক সেকেলে বুড়ো কালশশী, আহারে কি বাহারের নাম, তাকে ভেলকি দেখাবে আর তিনি ঠকবেন, তা হবে না। রইল পড়ে কালশশীকে উচ্ছেদের চিন্তা। বাড়ি তোলা তো দূরস্থান। তিনি আর্কিটেক্ট কোম্পানিকে বলে দিলেন কিছুদিন বাড়ি তোলার কাজ মুলতুবি রাখতে। আগে তিনি এই সমস্যার সমাধান করবেন, তারপর বাড়িটারি হবে খুন। রঘুকুলপতি বিজ্ঞানের ছাত্র ছিলেন। বিজ্ঞানের বুজরুকির জায়গা নেই। কেমিস্ট্রি আছে, আলকামি নেই, ফিজিক্স আছে, মেটাফিজিক্স নেই, কিন্তু ওর যে অভিজ্ঞতা হলো সেটা এমনই অবিশ্বাস্য যে কাউকে বলা যাবে না। কাঞ্চন কুন্তলাকেও না। কাঞ্চন তো কথায় কথায় বলে, যত বুড়ো হচ্ছে তত তোমার ভীমরতি হচ্ছে, সারাদিন খালি ঠান্ডি ঘরে বসে থাকবে, দিন দিন ভুঁড়ি বাড়ছে, তার সকালবেলা থেকে জগিং করবে, বুঝলে? এসব কথা কাঞ্চনকে বললে এক্ষুনি সাইকিয়াট্রিস্ট ডক্টর বীরেন গাঙ্গুলির সঙ্গে অ্যাপার্টমেন্ট করবে। ডক্টর গাঙ্গুলিও বলবেন যে রঘুকুলপতি হ্যালোসিনেট করেছেন। ছবিতে কেউ আবার ঢোকে নাকি? ছবিতে কেবল ঢোকাই নয়, ঢুকে রবীন্দ্রনাথের সই নিয়ে আসার ব্যাপার কখনো ঘটা সম্ভব? রঘুকুলপতি মরিয়া হয়ে উঠলেন। এই রহস্যকে জানতেই হবে। ওসব ম্যাজিক ফ্যাজিক তিনি বার করে দেবেন।
একগাল নিদন্ত হাসি হেসে কালো শশী বললেন, আমি জানতাম আপনি আসবেন। ওর মুখের কথা কেড়ে নিয়ে রঘুকুলপতি বললেন, থামুন মশাই থামুন। বুঝেছি আপনি ব্ল্যাক ম্যাজিক করেন, কিন্তু ম্যাজিকও তো হাতছে বেচারা কিছু না। আর যা দেখালেন সেটা মেসপরিজের মতো হতে পারে। রবীন্দ্রনাথের সইটা দিব্যি রপ্ত করেছেন দেখছি। এইসব করে লোক ঠকান নাকি? কালো শশীর মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, বিজ্ঞানকে পৃথিবীর সব রহস্য জানতে পেরেছে? বিজ্ঞান কি থেমে গেছে? আজ এটা আলকিমিয়া, কাল সেটা কেমিস্ট্রি। মানুষ কি কোনোদিন ভেবেছিল যে সে চাঁদে পা ফেলবে? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের মতো বিজ্ঞানকে মানুষ একদিন গল্পগুজব দিয়ে দেখেনি? মানুষ এখনো বোঝেনি বলে কি টাইম ট্রাভেল বুঝলো কি? রঘুকুলপতি এ ধরনের বক্তৃতা ঢের শুনেছেন। কাঞ্চনের সময় কাটে না, ও এক গুরুদেবকে ধরেছে। একদিন বাধ্য হয়ে রঘুকুলপতি গিয়েছিলেন কাঞ্চনের গুরুদেবকে দেখতে। উনিও এসব বক্তৃতা দিয়েছিলেন সেদিন। বিরক্ত হয়ে রঘুকুলপতি আর ওখানে যাননি। কাঞ্চনকে তিনি বলেছেন, দেখো কাঞ্চু, ধম্মটম্ম নিয়ে তুমিই থাকো, ও আমার কম্য নয়। রঘুকুলপতি বিরক্তির স্বরে বললেন, হ্যাঁ, মেসমেরিজম, হিপনোটিজম, হ্যালুসিনেশন সবই মেনে নিলাম, কিন্তু এত সব করলেন কি করে? কালো শশী বললেন, আপনি নিজেই বোধহয় জানেন না যে সেদিন আপনি যা দেখেছিলেন ওসব হাজারে একজনও দেখতে পায় না, কোটিতে হয়তো এক আধজন দেখে। আসলে দেখাটা তো কেবল চোখ দিয়ে দেখা নয়, দেখাটা একটা মুহূর্তকালের ব্যাপারও না, আর নিছক একটা মেকানিজমও না। আপনি দেখতে পান না বলেই কি একটা বিশেষ জিনিসের অস্তিত্ব নেই? মৌমাছি আলট্রাভায়োলেট রে দেখে, কই আপনি দেখেন? শোনেন আপনি আলট্রাসনিক সাউন্ড? শোনেন না, কিন্তু তা বলে এগুলোর অস্তিত্ব আপনি নস্যাৎ করে দেবেন? বা আরে, অন্য কেউ ওর মুখের ওপর তর্জনী নেড়ে এভাবে কথা বললে রঘুকুলপতি দারোয়ান ডেকে ঘাট ধরে বের করে দিতেন। কিন্তু কালো শশীর এই ভুতুরে স্টুডিও, ওর মুখে মোমের আলোর কাপা কাপা রহস্যময় আলোচনার নাচ, আর সন্ধ্যের আবছা আধারে জানালা গড়ে আসা হাওয়ায় এমন কিছু ছিল যে রঘুকুলপতির মুখে একটা কথাও শুনল না। কালো শশী বলতে লাগলেন, না বুঝে অবিশ্বাস করে বসাটাই মানুষের ধর্ম। মানুষ ভাবে সে যা জানে তার বাড়িতে কিচ্ছু নেই, তাই যা সে জানে না সেটাকে সে ফু দিয়ে ওড়াতে চায়। হ্যাঁ, কাজের কথায় আসুন, আমাকে তো পড়তে টাকাবেন? রঘুকুলপতি বললেন, সে এখনো যাবেক্ষণ। আসলে ব্যাপারটা কি করে হলো সেটা বলুন তো। তাহলে তো একটা ছোটোখাটো বক্তৃতা দিতে হয়, আপনার সে সময় হবে? তা না হয় হবে। তাহলে এক কাপ চা খান, আমি চা নিয়ে আসি। চা খাক, আপনাকে তো বানাতে হবে, ছেড়ে দিন। তাহলে শুনুন, আপনাদের বিজ্ঞানী তো বলে যে পদার্থ অক্ষয়, তার লয় নিয়ে কিন্তু রূপান্তর ক্ষমতা আছে। রবীন্দ্রনাথ লেখেননি, ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকার পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে। শুনেননি? শেষ নাহি যে শেষ কথাটা কে বলবে, ব্যাপারটা বুঝেছিলেন উপনিষদের সুক্ত প্রণেতারা, গ্রিক দার্শনিকেরা। প্লেটোর টাইমিরাস থেকে ইউক্লিড লিখেছিলেন এলিমেন্টস। পিথাগোরিয়ানদের সলিড থেকেই ক্লেপার আর মহাবিশ্বতত্ত্বের অনেক হদিশ পেয়েছিলেন। কিন্তু আপনারা প্লেটোর কথা শুনবেন না, শুনবেন ইউক্লিডের কথা, ক্লেপারের কথা। ভনিতা করবার দরকার নেই। প্রশ্নটা বিশ্বাস অবিশ্বাসের নয়, প্রশ্নটা হলো ঘটনার সত্যতা নিয়ে। তাহলে আসল কথায় আসি। আপনি ভ্যানিশিং পয়েন্টের কথা নিশ্চয়ই শুনেছেন, যাকে বাংলায় বলে বিলয় বিন্দু। বাঙালিরা অবশ্য বিলয় বিন্দু বলে না, বলে ভ্যানিশিং পয়েন্ট। এক নাছোড় অধ্যাপক কি যেন একটা বইতে, হ্যাঁ মনে পড়ছে, চিত্রভবন নামের বইতে শব্দটার এই বাংলায় করেছেন। হ্যাঁ, আর্কিটেকচারাল ড্রয়িংয়ে ভ্যানিশিং পয়েন্ট ব্যবহার করা হয়। তবে সব ব্যবচ্ছেদের মতোই এই ভ্যানিশিং পয়েন্টের তত্ত্ব প্রথম তৈরি আর ব্যাখ্যা করেছিলেন রনেসাসের বুনেলেস্টি আর আল্লেতি। ওরা বলেছিলেন কস্তজিও লেজিত্তিমা, কাগজ বা পটের সমতল ক্ষেত্রে গভীরতা বা দূরত্বের ধারণা তুলে ধরতে পার্সপেক্টিভের দরকার হয়। পার্সপেক্টিভের রহস্য হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। পার্সপেক্টিভ সেন্স না থাকলে হুবহু ধারণা দিয়ে ছবি আঁকা যায় না।
রোমানরা নাকি এমনই ফল আঁকতেন যাতে এসে পাখিতে ঠোকরাতো, তাদের আঁকা ফুলে রেখে মৌমাছি এসে বসতো। অবশ্য ওসব অতিরঞ্জন, তখন অতিরঞ্জন ছিল প্রশংসারই নামান্তর। ধান ভানতে শিবের গীত থাক। রেল লাইনের মধ্যিখানে দাঁড়িয়েছেন কখনো? হ্যাঁ। কি দেখেছেন? দুটো সমান্তরাল রেল লাইন দূরে একটা বিন্দুতে মিলিয়ে যায়নি? কিন্তু আসলে কি তা যায়? যায় না, কিন্তু আমরা মিলিয়ে যেতে দেখি। ওই বিন্দুটাই হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। ওই ভ্যানিশিং পয়েন্ট আছে বলেই আমরা স্পেসের দূরত্ব ধরতে পারি। একটা জিনিস যতটা দূরে রয়েছে ওটাকে ধরবার জন্য ও অতটুকু হাত বাড়াই। ভাবুন তো, যদি পার্সপেক্টিভ না থাকতো তাহলে কি ধুমধুমার কাণ্ডটা ঘটতো? কত পা ফেললে সিঁড়ি দিয়ে নামা যাবে, ঢিল কতটা ছুঁড়লে কাঁচা আম পাড়া যাবে, আর ক্লেইপিজিয়াম কতটা দূরে আছে সেটা তাহলে আমরা বুঝতেই পারতাম না। সেটা হতো টপসি-ভার্পি। এই যে পার্সপেক্টিভ আমরা দেখি সেটাকেই অবলম্বন করে ছবির সমতলীয় পটে গভীরতার হুবহু প্রতিফলন শিল্পীরা এনে দেখালেন। এটা মিথ্যে নয়, মায়া নয়। যদি তা মিথ্যে হতো, মায়া হতো, তাহলে পুরো আর্কিটেকচারাল স্পেসের ব্যাপারটাই হতো মিথ্যে। সেই স্পেসটাকে টাইমে পরিবর্তিত করাই আপনি 1917 ছবিতে ঢুকে যেতে পেরেছিলেন। আমি ভেলকি দেখাইনি, ম্যাজিকও না। কেবল কি করে স্পেসটা টাইম হতে পারে সেটাই আপনাকে দেখালাম। রঘুকুলপতি শিউরে উঠলেন। তাণ্ডব কাণ্ড মশাই, আপনি তো একজন জিনিয়াস। কালো শশী বললেন, লিওনার্দো দা ভিঞ্চি তো ছবির সূত্রেই বিজ্ঞানের সব আশ্চর্য তত্ত্ব ধরতে পেরেছিলেন। এই যেমন ভূকেন্দ্রের অবস্থান, কি করে গাছের বয়স আর ফসিলের বয়স জানা যায়, এমনকি অপটিক্সের গুঁড়ো তত্ত্ব তিনি ছবি আঁকতে আঁকতেই জেনেছিলেন। মশাই, ছবি জিনিসটা কেবল ছবিই নয়। রঘুকুলপতি বললেন, তাহলে এভাবে কেবল পিছিয়ে যাওয়াই সম্ভব, ভবিষ্যৎ দেখা যায় না? কালো শশী হাসলেন। সেটা কি করে হয়? যা ঘটে গেছে তার একটা সত্যতা ছিল, আর যা ঘটেনি তার মধ্যে কাজ করছে সম্ভবতা। সত্যতা আর সম্ভবতা কি এক? কত তারাই তো মরে গেছে, কিন্তু মরে যাবার পরেও কি করে ওসব তারার আলো আলোকবর্ষ অতিক্রম করে দেখা দেয় বলুন তো? যার মৃত্যু ঘটেছে সে তো আলোক তরঙ্গের যাত্রা শেষ না হওয়া পর্যন্ত মরে না। যদি কোনো অত্যন্ত দূরে আলোকবর্ষের নক্ষত্র থেকে বিশাল দূরবনে পৃথিবীকে দেখা সম্ভব হয়, তাহলে কি ডাইনোসরদের দেখা যাবে না? যাবে। বাস্তবে যা ঘটে গেছে তা আলোক তরঙ্গের থেকে যায়। ছবিতে আমরা আলো ছায়া দিয়ে আলোক তরঙ্গকে কি ধরি না? সেই সত্যকেই আপনি দেখেছিলেন। তা স্বপ্ন নয়, মায়া নয়, মতিভ্রম নয়। আমাদের প্রাচীন কবিরা তা জানতেন। রঘুকুলপতি বললেন, তাহলে আপনি অতীতে গিয়ে টাকা করিয়ে নিয়ে নিজের ভাগ্য ফেরেন না কেন? সে সাহস নেই, ইচ্ছেও নেই। যাগে ওসব। যদি আপনার অন্য কোনো মনোবাঞ্ছা থাকে বলবেন, এঁকে রাখবো। প্লেনে করে তো কত জায়গায় যান, ছবিতে ঢুকিয়ে না হয় কাল ভ্রমণ করবেন। তবে দোহাই, যে কদিন বাঁচি উচ্ছেদ করবেন না। হে বয়স আর কোন চুলে যাব? রঘুকুলপতির সময়ে পিছিয়ে গিয়ে সে যেন রাখা এমন একটা স্টিল লাইফ নিয়ে এলেন যেটি নাকি খোয়া গিয়েছিল। অন্তত বইতে তা লেখে। সববির ক্যাটালগে রঘুকুলপতি দেখেছেন সেজানের একটা ছবির দাম এখন অন্তত $6 কোটি। শিল্পী ঐতিহাসিক ভুবন হোম জানালেন, এ ছবির দাম ডলার দিয়ে মাপা যায় না। এ ছবি অবিলম্বে ইনশিওর করে ব্যাংকের ভল্টে রাখা উচিত। রঘুকুলপতি সে সাহস পেলেন না। ব্যাংকের ভল্টে রাখতে গেলে ওটার ইতিহাস কি করে পেলেন সব জানাতে হবে। এভাবেই রঘুকুলপতি আনলেন মহেঞ্জোদারো চিত্রিত একটা পাত্র, অজন্তা শিল্পীদের আঁকা ছবির একটা ছব্বা, একটা খাঁটি সোনার আকবরী মোহর, যা পুরাতত্ত্বের আইন মোতাবেক অ্যান্টিক ও জাতীয় সম্পত্তি। হেলহেডের বাংলা ব্যাকরণের প্রথম সংস্করণের একটি অক্ষত কপির জন্য জাতীয় গ্রন্থাগার 2 লাখ টাকা দিতে চাইল। দ্বিজেন্দ্রনাথ রায়ের গাওয়া গানটির ঝকঝকে রেকর্ডটির জন্য এক সংগ্রাহক 5,000 টাকা কবুল করলেন। অরেন হেস্টিংয়ের নস্যির কৌটোর জন্য সদবি দিতে চাইল 30,000 পাউন্ড। বলা বাহুল্য, রঘুকুলপতি এর একটাও হাতছাড়া করলেন না। তাকে নেশায় পেয়ে বসল। চুলোয় গেল ভাড়াটে উচ্ছেদ, বাড়ি তোলার তাগিদ, অভিজাত পাড়ার ঠিকানা বদল, এমনকি ব্যবসা দেখাশোনাও তিনি শিথিলতা দেখাতে লাগলেন। ইতিহাস আর পুরাতত্ত্বের মোটা মোটা বই তিনি পড়তে শুরু করলেন।
তিনি এক আশ্চর্য অনাস্বাদিত জগতে ঢুকে গেলেন। স্বামীর এই পরিবর্তন কাঞ্চন কুন্তলার দৃষ্টি এড়ালো না। যতই গুরু গুরু করুক আর সৎসঙ্গ করুক, ব্যাপারটা তার ঠিকই চোখে পড়ল। কি কি সব জিনিস যে রঘুকুলপতি কোত্থেকে আনেন আর সেই সব ছাইপাশ যক্ষের ধনের মতো আগলে রাখেন, সেটা তার বুদ্ধিতে কুলোন না। স্বামীকে জিজ্ঞেস করে যে সমুদ্র পাবেন না, সেটা তিনি বিলক্ষণ জানতেন এবং পেলনও না। এই বয়সে চিত্তবৈকল্য ঘটবে তেমন কথাও কাঞ্চন কুন্তলা ভাবেন না। তবু তিনি হাল ছাড়লেন না, বললেন, চলো কদিন একটু বাইরে ঘুরে আসি। রঘুকুলপতি বললেন, বেড়াতে যাব? খেপেছ? তুমি যাবে তো যাও, সব ব্যবস্থা করে দিচ্ছি। না, বলছিলাম মানে পেরিয়ে তোমারও ভালো লাগবে। আমি দিদি আছি, ও তোমাকে ভাবতে হবে না। কাঞ্চন কুন্তলার সন্দেহ তবু গেল না। তিনি স্বামীর গতিবিধির হদিশের জন্য বেসরকারি গোয়েন্দা লাগালেন। না, রঘুকুলপতির কোনো চিত্তচাঞ্চল্য ঘটেনি, কোনো ডাকনি যোগিনীও এর পেছনে নেই। রঘুকুলপতি একেবারে ধোয়া তুলসী পাতা। তবে প্রায় বিকেলে তিনি ঘণ্টাখানেকের জন্য ওই নতুন কেনা পুরো বাড়িটায় যান। না, নেশাটেশও করেন না। আর যার কাছে যান সেই আদিকালের বুড়োটা ছবি টবি আঁকে। ওই লোকটাও কালে ভদ্রে বাড়ি থেকে বেরোয়, ওরও সাতকুলে কেউ নেই। কিন্তু কেন যে ওই সাত বুড়োর এক বুড়ো চাচুলহীন ছন্নছাড়া মানুষটার কাছে তিনি যান, সেটা কাঞ্চন কুন্তলাকে খুঁজে বার করতেই হবে। আপাতত রঘুকুলপতিকে এই বিষয়ে কিছু বলা ঠিক নয়, তিনি নিজেই যাবেন একদিন। আজ একটা আশ্চর্য ছবি দেখাবো। খালু শশী হাসলেন। এমন অভিজ্ঞতা আপনার হয়নি, জীবনে হবেও না। রিয়েলি? আচ্ছা, যে কেউ কি এইভাবে ছবিতে ঢুকে যেতে পারে? এই যেমন আমি মুহূর্তের মধ্যেই ঢুকে পড়ি। কথামৃতেতে পড়েননি? যার দৃষ্টি আছে সেই দেখতে পায়, চোখ থাকলেই হয় না। অধিকাংশ মানুষের দেখা হলেও অন্ধের হস্তি দর্শন। আমরা তো দেখার মতো করে সব কিছু দেখি না। না, তা দেখি না। ঠিক তাই। একজন লোক 1 ঘন্টা পথে ঘাটে ঘুরে আসার পর ওকে প্রশ্ন করুন কি দেখলেন, দেখবেন সে প্রায় কিছুই দেখেনি। কটা সিঁড়ি সে উঠে এলো সেটাও সে বলতে পারে না। আবার কেউ আছে যারা চোখ আর মন দুই দিয়েই দেখে, ওটা ঠিক ঠিক দেখতে পায়। আপনি ব্যবসায়ী মানুষ, হারে মজায় খতিয়ে দেখা আপনার স্বভাব। ছবির ভ্যানিশিং পয়েন্টে অভিনিবেশ করে ছবিতে আপনি যেভাবে ঢোকেন, সেটা আপনার দেখতে জানার জন্যই সম্ভব হয়েছে। এ হলো অর্জুনের মাছের চোখ। অর্জুন দেখতে জানতেন বলেই ঘুরন্ত মাছের প্রতিবিম্ব দেখে লক্ষ্য ভেদ করতে পেরেছিলেন। রঘুকুলপতি শুনে পুলকিত হলেন। তারিফ শুনলে কে না খুশি হয়। কালু শশী বললেন, আসলে ভ্যানিশিং পয়েন্টে কিছুই মিলিয়ে যায় না। ওখান থেকেই স্পেসের মাপ আমরা করি। রেললাইনের মাঝখানে দাঁড়িয়ে যেভাবে ফিনিশিং পয়েন্ট দেখতে পাচ্ছেন, সেখানে পৌঁছে পেছন ফিরে আবার আপনি আগে যেভাবে দাঁড়িয়েছিলেন, ঠিক সেখানেই ভ্যানিশিং পয়েন্টে দেখতে পাবেন। ভ্যানিশিং পয়েন্ট আসলে শেষ নয়, ওখান থেকে আবার নতুন স্পেসের শুরু। ইজিলে রাখা ক্যানভাসের উপর থেকে ঢাকনাটা সরিয়ে দিতেই রঘুকুলপতি দেখতে পেলেন চিত্রাপিত এক উজ্জ্বল ব্যক্তিসম্পন্ন মানুষ জাহাজের সুসজ্জিত কেবিনে বসে আছেন। চেহারাটা ওর খুব চেনা চেনা ঠেকল। আরে, ইনি সিন্ধুমান্তব মল্লিক না? সেই বিখ্যাত বৈজ্ঞানিক আর দাদুর বন্ধু, যিনি দাদুর সঙ্গে বউবাজার এক স্কুলে পড়েছেন। রঘুকুলপতি দাদুর ফুটবল খেলার বন্ধুদের গ্রুপ ফটোগ্রাফে একেও তো দেখেছেন। ইনি এখানে কি করছেন? ভাবতে ভাবতে ওর কানে মৃদু থেকে গভীর সমুদ্রের গড়গড় আওয়াজ ধ্বনিত হতে লাগলো। চোখে মুখে নোনা জ্বরের ছিটি লাগলো। পায়ের নিচে কার্পেট মোড়া পাটাতন দুলতে লাগলো। রঘুকুলপতির সারা গায়ে ভয়ে কাটা দিল। ওকে দেখে ছবির মানুষটি এক অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। কিছু একটা বলবার জন্য ওর ঠোঁট দুটো কেঁপে উঠলেও শব্দ সরল না। রঘুকুলপতি কোথায় এসেছেন ভেবেই পেলেন না। কেবিনের দরজা খুলে বাইরে আসতেই নিকষ অন্ধকারে ক্ষুদ্র জলের গর্জনে ওর কানে তালা লাগলো। পেছনে স্বয়ংক্রিয় দরজা আপনি বন্ধ হয়ে গেল। চোখে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু জলের ঝাপটায় তিনি ভিজে গেলেন। টাল মাটাল পাটাতনে দাঁড়ানো দায়। আন্দাজে হাত বাড়িয়ে তিনি রেলিং ধরে ধরে এগোতে লাগলেন। তীব্র ঠান্ডায় ওর হাত পা জমে আসছে। রেলিং ধরে ধরে এগিয়ে তিনি খোলা ডেকে পৌঁছলেন। সেখানে দেখতে পেলেন
শিশু ও মহিলাদের লাইভ বোটে করে নামিয়ে দেয়া হচ্ছে। মাথার উপর ঝুলন্ত আলোর বিচ্ছুরণে সব মিলিয়ে একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে। অসংখ্য সুবেশ সুপুরুষ যাত্রী আর নাবিক কোনো এক প্রত্যাশান্য মুহূর্তের অপেক্ষায় নির্বাক দাঁড়িয়ে আছে। একদিকে ব্যান্ডে বেজে চলেছে একটানা সঙ্গীত, সেই সঙ্গীতের বিদায়ে সুর ছাপিয়ে একটানা বেজে চলেছে পাগলা ঘণ্টি। বিমূঢ় রঘুকুলপতির হঠাৎ মনে পড়ল, তিনি দাদুর কাছে শুনেছিলেন যে দাদুর হাফ প্যান্টের বন্ধু সিন্ধি মাধব টাইটানিকের যাত্রী ছিলেন। টাইটানিক ডুবতে তারও সলিল সমাধি হয়। আতঙ্কের শীতে হাত পা শরীর হিম হয়ে এলেও রঘুকুলপতি বুদ্ধি হারালেন না। তিনি বুঝতে পারলেন কালো শশী ওকে টাইটানিকে ঢুকিয়ে দিয়েছেন। লোকটা কি পাগল, নাকি এটা তিনি ইচ্ছে করেই করেছেন? কেন রঘুকুলপতি মরতে ওর ফাঁদে পা দিয়েছিলেন? কিন্তু ওকে টাইটানিক থেকে বেরোতেই হবে। বেরোবার একমাত্র উপায়, যে জায়গায় যে ভ্যানিশিং পয়েন্টে দৃষ্টি নিবদ্ধ রেখে তিনি ছবিতে ঢুকেছেন ঠিক সেই জায়গায় ফিরে যাওয়া। এছাড়া আর কোনো পথ নেই। রেলিং ধরে ধরে আবার তিনি কেবিনের দিকে ফিরে গেলেন। কিন্তু কোন কেবিন, কত নম্বর কেবিন থেকে তিনি বেরিয়েছেন সেটা তো ওর মনে নেই। জাহাজ ধীরে ধীরে ডুবছে, নিচে কল কল করে কালো জলের স্তর বাড়ছে। টাল মাটাল জাহাজের প্যাসেজে কেবিনের পর কেবিনের দরজায় উন্মুক্ত রঘুকুলপতির করাঘাত কেউ শুনতে পেল না। কেউ জানল না কখন পাটাতনে হাত বাড়িয়ে একটা ঢেউ ওকে সমুদ্রের নিস্তল গভীরে ঠেলে পাঠালে। কাঞ্চন কুন্তলা দেখলেন গাড়ি বারান্দায় ওর স্বামীর গাড়িটাই দাঁড়িয়ে আছে, ড্রাইভার নেই। বুঝলেন আজ রঘুকুলপতি নিজেই গাড়ি চালিয়ে এসেছেন। দারোয়ান বললেন, মালিক ঘন্টা দেড়েক আগে উপরে গেছেন, এখনো নামেননি। মাকড়সার জাল, চামচিকের ঝাপটা আর আবর্জনার স্তূপ ভেদ করে সিঁড়িতে গোটা চারেক হুমড়ি খেয়ে কাঞ্চন কুন্তলা উপরে পৌঁছলেন। সামনে দরজা হাত করে খোলা। কাঞ্চন কুন্তলা কলিং বেল টিপলেন, বেল বাজল না। তবে মোমবাতি হাতে এক মানথাতা বুড়ো বেরিয়ে এসে বললেন, কাকে চাই? কাঞ্চন কুন্তলা হাঁপাচ্ছিলেন। হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন, ওর স্বামী এসেছেন কি না? কোথায় তিনি? এসেছিলেন বটে, তবে তিনি তো চলে গেছেন। বিস্মিত কাঞ্চন কুন্তলা বললেন, চলে গেছেন? কোথায়? গাড়িটা তো নিচেই রয়েছে। কোথায় গেছেন তা আমি কি করে বলবো? উনি তো নিজেই চলে গেলেন। কি করে বলবেন মানে? গাড়ি ফেলে যাবেন কোথায়? কোথায় ওকে লুকিয়ে রেখেছেন? আমি লুকিয়ে রাখবো? হাসালেন আপনি। নিজেই চলতে ফিরতে পারি না, আর ওই 5 মণি লাশটাকে আমি গুম করব? ডাকুন পুলিশ, তল্লাশি নিন। দুটো মাত্র ঘর, একটা রান্নাঘর, একটা বাথরুম কাম টয়লেট, বেরোবার সিঁড়ি আর দরজা একটাই। 1 মিনিটেই সরেজমিন দেখা হয়ে যায়। কাঞ্চন কুন্তলা কোথাও রঘুকুলপতিকে দেখতে পেলেন না, কিন্তু পাশের ঘরটায় ইজিলে রাখা একটা ছবিতে বসে থাকা একজন মানুষকে দেখে মোমের আলোতেও কাঞ্চন কুন্তলা চমকে উঠেছিলেন। এতই জীবন্ত ছবিটা! সংশয়ের দোলায় পড়লেন কাঞ্চন কুন্তলা। দারোয়ান বলেছে রঘুকুলপতি এখনো বেরোননি। তাহলে তিনি গেলেন কোথায়, আর কোন পথেই বা গেলেন? উম্মাদ কালো শশী এই ভেবে আশ্বস্ত হলেন যে রঘুকুলপতি আর কোনো দিনই ওকে উঠে যাবার তাগিদ দিতে আসবেন না। এই বাড়িটাতেই তিনি মরবেন।